শতরূপেই আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে আশাকর্মীদের একটি অভিযান হওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনের সামনে, কিন্তু জেলা থেকে আসার সময় তাদের আটকে নেওয়া হচ্ছে এবং তারা আসতে পারছেন না। ধুন্ধুমার একটা অবস্থা চলছে গোটা রাজ্য জুড়েই। এবং এটা আমাদের রাজ্যের তো একটা চেনা ছবি, গত 15 বছর ধরে আমরা এটাই দেখে এসেছি। আপনি ধর্মের পতাকা নিয়ে আপনি মিটিং মিছিল করুন, রাস্তা ভাঙচুর করুন, আগুন লাগান, বাস পোড়ান, যা পারেন করুন। আপনি হাতে ত্রিশূল নিয়ে অস্ত্র মিছিল করুন। আপনি কখনো ওয়াকফের প্রতিবাদে লড়াই করার নাম করে আপনি হরগোবিন্দ দাসকে, চন্দন দাসকে খুন করুন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, পুলিশ কিছু বলতে আসবে না। কিন্তু আপনি যখনই কোনো গণতান্ত্রিক দাবি নিয়ে, কোনো ন্যায্য দাবি নিয়ে, কোনো অধিকারের প্রশ্নে, কোনো ভাত কাপড়ের লড়াইয়ে আপনি কোনো অবস্থান নিতে যাবেন, তখন এরকমভাবে ধরপাকড় হবে, মারধর হবে, জেলে ভরা হবে, পুলিশি অত্যাচার হবে। এটা পশ্চিমবাংলার একটা চেনা ছবি। আজকে আশাকর্মীদের সঙ্গে হচ্ছে এটা। এর আগে আরজি কর আন্দোলনের সময় আমরা দেখেছি গোটা রাজ্যে আরজি করে ধর্ষণ করার জন্য ফাইনালি শাস্তি হলো একজনের, আর আরজি করে ধর্ষণের খুনের প্রতিবাদ করার জন্য গোটা রাজ্যে কম করে 150 মানুষ 2 দিনের জন্য, 4 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য জেল কেটেছে গোটা রাজ্য জুড়ে। আমাদের রাজ্যে এর আগে শিক্ষকরা চাকরি পরীক্ষায় বসে প্রতারিত হয়ে তারা লড়াই করতে গিয়ে জেল কেটেছে। ছাত্ররা ছাত্র ইউনিয়নের দাবি করতে গেছে, পুলিশ সুদীপ্তকে পিটিয়ে খুন করেছে। চাকরির দাবিতে গেছে, মইদুলকে পিটিয়ে খুন করেছে। সুতরাং আমাদের রাজ্যের একটা চেনা ছবি। আপনি ভাত কাপড়ের প্রশ্নে, রুটি রুজির প্রশ্নে গণতান্ত্রিক লড়াই করবেন, পুলিশি ধরপাকড় হবে, সন্ত্রাস হবে, পুলিশি সন্ত্রাস। আপনি ধর্মের পতাকা নিয়ে নেমে পড়বেন, হুজ্জতি করবেন, আপনাকে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করবে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকে সকাল থেকে বা গতকাল রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে বড় বড় লোহার একদম ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যেন একটা দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে। আন্দোলন করার অধিকারও তাহলে কোনো পলিটিক্যাল নেই। এবং একটা জিনিস দেখুন, এর আগে যেরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে মোদির বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় লড়তে দেননি। যেমন ওয়াকফের সংশোধনীর সময় বলে দিয়েছিলেন যে কোনো অবস্থাতেই পশ্চিমবাংলায় আমি ওয়াকফের সংশোধনীর বিরুদ্ধে মিটিং মিছিল করতে দেবো না। কৃষি বিলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় মিটিং মিছিল উনি করতে দেননি, ধর্মঘট ভেঙেছেন। যখন নোট বাতিল করেছিল মোদীর সরকার, তার বিরুদ্ধে বামপন্থীদের ধর্মঘট মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছেন। তেমনই এক্ষেত্রেও যেটা অনেকে জানেন না, আশাকর্মীদের আজকে যে দাবিগুলো, শুধুমাত্র এগুলো যে রাজ্য সরকারের কাছে দাবি এমন নয়। 100বার রাজ্য সরকারের কাছে দাবি রয়েছে। যেরকম রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ম্যাটার্নিটি লিভের 180 দিনের মাতৃকালীন ছুটি, কোনো আশা দিদি যদি আজকে তিনি যদি গর্ভবতী হন, সন্তান সম্ভবা হন, তাকে 180 দিনের ম্যাটার্নিটি লিভ রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি ইত্যাদি। এরকম কিছু দাবি রাজ্য সরকারের কাছে যেমন আছে, তেমনটা বড় অংশের দাবি কেন্দ্র সরকারের কাছে। আজকে ন্যাশনাল হেলথ মিশনের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। খালি পশ্চিমবাংলা পাচ্ছে না বলে এমন নয়, কেরালাও পাচ্ছে না, বেশিরভাগ রাজ্যই ভারতের পাচ্ছে না, প্রায় কোনো রাজ্যেই পাচ্ছে না। বিজেপি শাসিত বহু রাজ্যে বন্ধ হয়ে গেছে ন্যাশনাল হেলথ মিশনের টাকা। মানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 2000 টাকা যে ইনসেন্টিভ দিচ্ছেন সেটাকে বাড়ানো হবে, সেই টাকার পরিমাণ বাড়ানো হয়নি। সুতরাং একাধিক এরকম দাবি রয়েছে। বছরে একজন আশাকর্মী সারা বছরে ছুটি পান মাত্র 8 দিন, সারা বছরে, তার বেশি তার ছুটি নেই। সুতরাং এই দাবিগুলো শুধুমাত্র রাজ্যের কাছে না, কেন্দ্রের কাছেও এই দাবিগুলো রয়েছে। আজকে 5250 টাকায় কাজ করতে হচ্ছে আশা দিদিদেরকে সারা মাস জুড়ে। 5250 টাকায় একজন মানুষের সংসার চলে আজকের দিনে। বছরে 8 দিন ছুটি, সারা বছরে 12 মাসে 8 দিন সে মোট ছুটি পাবে। সুতরাং এই যে দাবিগুলো রয়েছে, কেন্দ্র সরকারের কাছেও একাধিক দাবি রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, পশ্চিমবাংলায় কি কেন্দ্র সরকারের কাছে কি রাজ্য সরকারের কাছে কোনো গণতান্ত্রিক প্রশ্নে কোনো দাবি, কোনো লড়াই, কোনো মিটিং মিছিল করতে দেওয়া হবে না। শতরূপ একটা খবর পাওয়া যাচ্ছে যে সিপিআইএম এর তরফ থেকেও এবার গুরুত্ব দেওয়া হয়েছে বেশ কিছু কেন্দ্র ধরে ধরে, প্রায়োরিটি বেশ কিছু সিট রয়েছে, উত্তরপাড়া, দমদম উত্তর, এই ধরনের সিটগুলো নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কি, যদি একটু শেয়ার করেন। জেতার ভাবনা। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, যে কোনো রাজনৈতিক দলই ভোটের সময় কিছু সিট যেগুলোতে আমার জেতার সম্ভাবনা বেশি, কোনোটাতে একটু মাঝামাঝি, কোনোটায় সম্ভাবনা তুলনামূলকভাবে কম, এগুলো থাকেই। সেটা আমাদের পার্টির ক্ষেত্রেও আছে। আমি অস্বীকার করব না যে এটা আমাদের প্রায়োরিটি সিট আমরা সামনে রেখে এগোচ্ছি। কিন্তু আমি খুব সৎভাবে আপনাকে এটাও বলছি, একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে তো আমি এখানে বসে আলোচনা করব না যে এই সিট প্রায়োরিটি। তার স্বাভাবিক, তার সহজ কারণটা হচ্ছে, তাহলে আমি এই মুহূর্তে যে সিটগুলোকে প্রায়োরিটি বলবো না, সেই সিটগুলোর ভোটারদের কাছে আগেই একটা বার্তা চলে যাবে যে এই সিটে বামপন্থীদেরকে সমর্থন করে লাভ নেই, ওরা নিজেরাই এটাকে প্রায়োরিটাইজ করছে না। কিংবা আমাদের কর্মীদেরও সেখানে একটা মনোবলে ধাক্কা লাগবে, যেটা তার মানে আমাদের খুব একটা লড়াইটা এখানে কঠিন তুলনামূলকভাবে। সুতরাং দেখুন, আমি মিথ্যা কথা আমি চেষ্টা করি কখনো না বলার, আমি এক্ষেত্রেও বলছি না। ডেফিনেটলি প্রায়োরিটি সিট রয়েছে, সেটাকে কেন্দ্র করে আমাদের আরও জোরালো লড়াই আমাদের রয়েছে। কিন্তু তার বেশি সিট ধরে আলোচনা তো এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই কেউ করতে বলে আমার মনে হয় না, আমিও করবো না। আমি কথা ছলচাতুরি না করে এটা সৎভাবে বললাম। বেশ কিছু আসনের প্রস্তাব এসছে,
সেই প্রস্তাব দেখো, নিয়ে আমাদের কিছু কাছে ভাবনা ওগুলো চিন্তা? ওরমভাবে, ওটা আমাদের কাছে কোনো ব্যক্তিগতভাবে কারোর কাছে কোনো প্রস্তাব যায় না, আমাদের পার্টিতে ওইভাবে চলে না। আমি যখন, আমার মনে আছে আমি যখন 2011 সালে আমি ভোটে প্রথমবার প্রার্থী হই, আমি দুপুরবেলা ভাত খেতে বসেছিলাম, আমার এখনও মনে আছে দিনটা রোববার, কারণ আমি তখন আর মানে ভবানীপুর এলাকায়, হাজরা এলাকায় আমি তখন আশুতোষ কলেজ তার আগে পাশ করেছি, তো ওখানে পার্টি করতাম। আমি ভবানীপুরে আমাদের বিধানসভা কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি যাবো বলে বাড়ি থেকে বেরোবো, এমন সময় আমাকে রবীন্দ্র ফোন করলেন, রবীন্দ্র যে কোথায় আছিস? আমি বললাম যে এরকম আমি যাচ্ছি ভবানীপুরের বিধানসভা মিটিংয়ে। বললেন যে না, ভবানীপুরে যেতে হবে না, তুই কসবায় প্রার্থী, তুই কসবায় থাক। আমি মানে দুপুরে ভাত খেতে খেতে জানতে পেরেছিলাম যে আধ ঘন্টা পরে আমার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। সুতরাং আমি, আমাদের দলে ওরকমভাবে আগে থেকে প্রস্তাব যায়, তারপরে এই হয় সেই হয়, আমাদের মিস কল দিয়ে কেউ মেম্বারও হয় না আমাদের দলে, আমাদের দলকে হোয়াটসঅ্যাপ করে দল ছাড়েও না, আর আমাদের ওই বিয়ের বাড়ির কার্ড পাঠানোর মতো করে কাউকে প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয় না। আমি পার্টির একজন হোল টাইমার, আমাকে পার্টি যে দায়িত্ব যখন যা দিয়েছে, যখন প্রার্থী হওয়ার দায়িত্ব দিয়েছে প্রার্থী হয়েছি, যখন নন্দিনী মুখার্জি ইলেকশন এজেন্ট হওয়ার দায়িত্ব দিয়েছে তখন ইলেকশন এজেন্ট হয়েছি, যখন মনে করুন অন্য কারোর হয়ে দেওয়াল লেখার, কৌস্তব চ্যাটার্জির হয়ে দেওয়াল লেখার দায়িত্ব দিয়েছে তখন কৌস্তব চ্যাটার্জির হয়ে দেওয়াল লেখার কাজ করেছি, যখন মোহাম্মদ সেলিমের জনসভা করার দায়িত্ব দিয়েছে তখন জনসভা করেছি। সুতরাং ওটা আমাদের কাছে ওইভাবে হয় না। সেখানে সিপিআইএম এর যখন এই ধারা বা এই ট্রেন্ডটা বরাবর তারা রেখেছেন, অন্যান্য রাজনৈতিক দলে বিশেষ করে তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফ থেকে অনেক সেলিব্রিটি প্রার্থী দেখা যায়। সিপিআইএম কি সেলিব্রিটি প্রার্থী রাখবে? দেখুন, ভারতের ইতিহাসে বা বাংলাতেও আপনি যদি দেখেন যে মানে বহু, মানে অন্যান্য পেশার বহু কৃতি মানুষ আমাদের দলে এসছেন, প্রার্থী হয়েছেন, তারা অনেকে জিতে। জ্যোতির্ময়ী শিকদার এত বড় একজন অ্যাথলিট, তিনি এমপির দায়িত্ব পালন করেছেন। আমাদের দল থেকে বিপ্লব চ্যাটার্জি থেকে শুরু করে অনিল চ্যাটার্জি, অজিত পান্ডে, এরকম বহু গুণী মানুষ তারা প্রার্থী হয়েছেন। ইদানিংকালের মধ্যেও দেবদূত ঘোষ আমাদের প্রার্থী হয়েছেন, বিধানসভায় হয়েছেন, লোকসভায় হয়েছেন। সুতরাং এটা হয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে আমরা কখনো কাউকে ওই মানে ওই দেব বা মুনমুন সেন যে অর্থে প্রার্থী হয়েছে, কখনো দেবদূত ঘোষ বা বিপ্লব চ্যাটার্জিরা সেই অর্থে আমরা প্রার্থী করিনি, বা কেউ গিয়ে বলেনি যে আমি একজন স্টার, আমি একজন সেলিব্রিটি, তাই আমাকে দেখে ওই গ্ল্যামার কোশ্চেন দেখে আমাকে ভোট দাও। মানে বিভিন্ন পেশার মানুষজন তারা কিন্তু গণ আন্দোলনের কর্মী হিসেবেই আমাদের দলে এসছেন এবং তারা সেই রাজনীতি করেছেন। অতএব আর যে কারণে আমাদের এরকম আপনি দেখবেন না যে ওই গতবার যেরকম ভোটের সময় হয়েছিল, ওই 2-3 জনকে প্রার্থী করলো বিজেপি। আমি বলছি না, তথাগত রায়ের ভাষায় যারা নগণ্য টিনি, তো বিজেপির হয়ে প্রচার চলছে, তারা দেখি লঞ্চে গিয়ে মদন মিত্রের সঙ্গে নাচছে। হ্যাঁ, তো আমি বলছি এই সার্কাসগুলো, বা তারাই এখন আবার কেউ এই ভোট এসে 5 বছর কোথায় ছিল কেউ জানে না, ভোট এসে গেল, ঠিক এই ভোটের আগে এদের হয়। ভোটের আগে কেউ নিঃশ্বাস নিতে পারে না, ভোটের আগে কেউ দলে থেকে কাজ করতে পারে না, ভোটের আগে কারো 5 বছর আগে পার্নো মিত্র প্রার্থী হয়েছিল বিজেপির, 5 বছর পরে ঠিক বিধানসভা ভোটটা এসে গেল, তখন ওর মনে হলো আমার প্রায়শ্চিত্ত করা দরকার রয়েছে। এখন সে প্রায়শ্চিত্ত করার জন্য অন্যরা দলে জয়েন করলো। তাকে আবার সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি এই ঘটনা নিয়ে কী বলবেন, পাশ থেকে তৃণমূলের লোক বলে দিচ্ছে না না, ওকে সব প্রশ্ন করা যাবে না। সুতরাং এই সমস্ত ন্যাকামি আমাদের দলে হয় না। আমাদের বিভিন্ন পেশার মানুষজন আমাদের দলে প্রার্থী এবারও হতে পারেন, হবেনও হয়তো, কিন্তু আমরা কখনো মানুষের কাছে গিয়ে এইটা বলবো না যে মানে সেলিব্রিটি বলে প্রার্থী এদের ইয়ে কর। আপনি দেখেছেন মুনমুন সেন, সেই সবাই গিয়ে বলেছিলেন, তার মা কদিন আগে মারা গেলেন। মানে কী ধরনের রাজনীতি এগুলো! সুচিত্রা সেন মারা গেছেন, মৃতদেহে মালা দিতে গিয়ে মেয়েকে প্রার্থী হওয়ার অফার দিয়ে এসছে। সে আবার গিয়ে, তিনি আবার প্রচারে গিয়ে বলছেন যে আমার মায়ের আত্মার শান্তির জন্য আমাকে আপনারা ভোট দিন। মুনমুন সেন আপনাদের মনে থাকবে বলেছিলেন, মানে লোকের মায়ের আত্মার শান্তির জন্য মায়ের শ্রাদ্ধ করে, ইনি মায়ের আত্মার শান্তির জন্য জনগণের শ্রাদ্ধ করবেন। তো এই সমস্ত সার্কাস আমাদের দলে হয় না। আমাদের বিভিন্ন পেশা থেকে কেউ হতেই পারেন প্রার্থী, কিন্তু তিনি মানুষের জন্য সত্যি সত্যিই লড়াই করার জন্যই প্রার্থী হবেন। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন। সেই সিঙ্গুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হলো, কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে তার স্পেসিফিক কোনো বার্তা সেটা শোনা যায়নি, কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে উনি লজিস্টিক হাবের কথা বলেছেন। তরুণ প্রজন্মকে আপনি রিপ্রেজেন্ট করেন, এবার লেফটের সিপিআইএম এর তাদের শিল্প এবং কৃষি নিয়ে কী বার্তা থাকবে? দেখুন, মোদি ওই নিয়ে কোনো কথা বলেননি না, এটা আমি একদিক থেকে বলবো না বলে ভালোই করেছেন। তার কারণটা হচ্ছে, দেখুন, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা যাই বলুন না কেন, 2-3টে ব্যাপার। এক হচ্ছে, প্রত্যেকবার বিধানসভা ভোট আসলে সিঙ্গুরে শিল্পর ইস্যুটা নতুন করে বিজেপি তৃণমূল কাজে লাগানোর চেষ্টা করে। এর আগে সর্ষে ফুল ছড়ানো দেখেছি আমরা, অনেক কিছু দেখেছি। কিন্তু দেখুন, এটা আপনাকে আমি বলছি, আজকে তো আমি কথার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, ধরুন মোদি বলুন কি মমতা ব্যানার্জি বলুন, ওখানে আজকে একটা শিল্প করলেন, করার থাকলে কিন্তু একদিনে করতে পারতেন। মমতা ব্যানার্জি 15 বছর সময় পেয়েছিলেন, মোদিও 10 বছর 11 বছর সময় পেয়েছেন, করার থাকলে করতে পারতেন, করেননি। কিন্তু আমি আপনাকে বলছি, ধরুন আমি তর্কের খাতিরে বলছি, আজকেও শিল্প করলো, তাহলেও কি আজকে একটা বাংলার একটা ছেলে কি মেয়ে, যার 2006 সালে বয়স ছিল 25 বছর, আজকে তার বয়স 45 বছর, এই যে যৌবনকালটা চলে গেল, এই সময়টা কি কেউ ফেরত দিতে পারবেন? পারবেন না তো। সুতরাং এইটা ওই সিঙ্গুরের ওই
জমি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার ভাইপো কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, বেচারাম মান্নাদের সম্পত্তি হয়েছে, কিন্তু বাংলার ছেলেমেয়েগুলোর জীবনটা যে পিছিয়ে গেল, কয়েক প্রজন্ম পিছিয়ে বা কয়েকটা প্রজন্মের জীবন যে কয়েক দশক পিছিয়ে গেল, এই সময় তো তাকে ফেরত দিতে পারবেন না। আর আমরা দেখুন এইটাও ভুলিনি, 2006-এর ওই নৈরাজ্যের সিঙ্গুরে যে কারখানা আটকানো হয়েছিল, তার ফলে যদি সবচেয়ে বড় পলিটিক্যাল বেনিফিশিয়ারি হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন ওইটাকে দেখে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন পরবর্তীকালে, দ্বিতীয় বিগেস্ট সেই সময়কার পলিটিক্যাল বেনিফিশিয়ারি সিঙ্গুরের এই কারখানা না হওয়ার কিন্তু নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন? তার কারণ সিঙ্গুরে যে কারখানাটা হওয়ার কথা ছিল, সেই কারখানাটা তারপর সানন্দে গুজরাটে হয়, মোদির রাজ্যে হয়। এবং এই কথা আপনাদের মনে আছে, এই 24 ঘন্টা চ্যানেলেও সেই সময় দিনের পর দিন এই নিয়ে আলোচনা হয়েছিল। ধর্ণামঞ্চে রাজনাথ সিংকে দেখা গেছিল, তথাগত রায়, আজকের শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডা, কাকে দেখা যায়নি। এবং আপনাদের 24 ঘন্টাতে সেই সময় দিনের পর দিন, সেই সময় অঞ্জনদা ছিলেন, আরও অনেকে, দিনের পর দিন আলোচনা হয়েছিল এই সময়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে তথাকথিত একটা নৈরাজ্য এবং কোটি কোটি টাকার ফান্ডিং, ধর্ণা দিচ্ছেন দিনে, মানে হাজার হাজার লোককে দিনের পর দিন বসিয়ে ওখানে খাওয়ানো হচ্ছে, দামি দামি বিদেশি গাড়ি করে সব মেধা পাটেকারদেরকে এয়ারপোর্ট থেকে ওখানে নিয়ে আসা হচ্ছে, বম্বে থেকে, গুজরাট থেকে সব বুদ্ধিজীবী সব মেধা পাটেকার, অনুরাধা তলবার উড়ে আসছেন, এসে তারা জ্ঞান দিচ্ছেন এখানে এসে। এই গোটাটাকে ফান্ডিং করেছিল গুজরাটের ব্যবসায়ী লবি সেই সময়। এই কথা কিন্তু শোনা গেছিল, কেননা এই সিঙ্গুরের প্রজেক্টটাকে অন্যান্য রাজ্য, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, 3টে মেজর রাজ্য থেকে প্রস্তাব ছিল টাটার কাছে। তাদের সাথে কম্পিট করে, তাদেরকে হারিয়ে তাদের প্রস্তাবকে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের কারখানাটাকে বাংলায় এনেছিলেন। এখন অনেক বাংলার মধ্যে এখন অনেক দালাল পক্ষ হয়েছে না, যারা কিনা বলে ওই বাঙালিকে রক্ষা করতে হবে গুজরাটিদের হাত থেকে, মারোয়াড়িদের হাত থেকে। সেই সময় বাংলার ছেলে মেয়ে যে কারখানায় কাজ করতো, সেই কারখানাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে গুজরাটের ছেলেমেয়েরা কাজ করতে পারে। তার ফান্ডিং কিন্তু করেছিল গুজরাটি ব্যবসায়ী লবি, এবং তার বেনিফিশিয়ারি ছিলেন নরেন্দ্র মোদী। কর্মসংস্থান, শিল্প, কৃষি, এই বার্তাগুলো দিয়ে মনে হচ্ছে যে শূন্যের যে তকমা, যে তকমাটা নিয়ে দেখুন আমরা শোনানো হয়, সেই তকমাটা আপনারা কাটাতে দেখুন, পারবেন। প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু আমি আপনাকে এইটুকু বলছি যে আমাদের লক্ষ্য শূন্য কাটানো নয়, আমাদের লক্ষ্য এমন সংখ্যক বিধায়ক নিয়ে পশ্চিমবাংলার বিধানসভায় যাওয়া, যাতে কিনা আগামী 5 বছর বাংলার রাজনীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। বাংলার রাজনীতিতে বামপন্থীদের এজেন্ডায় যেন আগামী দিনে পশ্চিমবাংলা পরিচালিত হয়, সরকার পরিচালিত হয়, সেটা ইন হোয়াট এভার ক্যাপাসিটি। সেই সংখ্যক বিধায়ক নিয়ে আমাদের বিধানসভায় যাওয়াটা লক্ষ্য। এবং সেখানে আমি বলছি, আপনি আমায় যেটা প্রশ্ন করলেন যে আমাদের মোদি এই বলছে, মমতা এই বলছে, আমাদের বক্তব্য কি? পরিষ্কার কথা, দেখুন, যদি তৃণমূল জেতে, যদি মমতা ব্যানার্জি জেতে, সিঙ্গুরের ওই জমিতে সর্ষে চাষ হবে। যদি মোদি জেতে, সিঙ্গুরের ওই জমিতে ডিটেনশন ক্যাম্প হবে। যদি বামপন্থীরা জেতে, তাহলে সিঙ্গুরের এই জমিতে শিল্প হবে, কারখানা হবে। তাহলেও আমরা পারবো না 20 বছর ফেরত দিতে। যে সময়টা চলে গেছে, সত্যি আমরা ফেরত দিতে পারবো না। যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু সামনের প্রজন্মগুলো যেন সেই ক্ষতিটায় বন্দী হয়ে না থাকে, তাদের জন্য যেন দিনগুলো ভালো হয়, তার জন্য আমরা বামপন্থীরা, এটা আমাদের এজেন্ডা।